আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সানাম। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের পাসপোর্ট জালিয়াতির অনুসন্ধানে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান এ তথ্য জানান। এদিকে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ তদন্তে দুটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। মহাপরাক্রমশালী জেনারেল কাজ করতেন খেয়াল খুশি মতো। শীর্ষ সন্ত্রাসী ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অকল্পনীয়। অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে দেশ জুড়ে চলা আলোচনা সমালোচনার মাঝে আবারও সামনে এসেছে জেনারেল আজিজ। সেনাপ্রধান থাকা অবস্থায় তার ভাই হারিস আহমেদ ও তুফাইল আহমেদ উর্ফে জোসেফের ভুয়া জাতীয় পরিচয়পত্র ইস্যু এবং পাসপোর্ট পাইয়ে দেওয়ার বিষয়টি। জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। দুটো কমিটি করা হয়েছে। অতীতেও কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, যেটা রাজশাহী বা কোথাও চাচা সম্পত্তি রংপুর। তো সেগুলো যদি আমাদেরকে তথ্য দিতে পারেন এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব থেকে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তখন অবশ্যই আমাদেরকে জবাবদিহি করা যাবে। এদিকে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান জানান, আজিজ আহমেদের স্বজনদের পাসপোর্টের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই হারিস দুটি এবং আনিস একটি খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 2019 সালের 28 মার্চ তাদের সাজা মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। খোদ আওয়ামী লীগের লোকজনই বলে আওয়ামী লীগ এখন বেনজির আজিজদের সর্বগ্রাসী আওয়ামী লীগে পরিণত হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ভারতের জনগণের মতো বাংলাদেশের জনগণও পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়, আর বাংলাদেশের জনগণের এমন প্রত্যাশাকে মর্যাদা দিবে ভারতের নতুন সরকার, এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল। সে তখন ছাত্রলীগের নেতা ছিল, পরবর্তীকালে সে আওয়ামী লীগও করেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজনীতি করছো না কেন? তো বলে যে কোন রাজনীতি করবো, আমি করবা? বলি আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। তো এই যে দেখুন, একজন আওয়ামী লীগের নেতা, তার উপলব্ধিটা এই হয়েছে যার জন্য সে রাজনীতিকে চলে গেছে। এটাই বাস্তবতা। আজকে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল। এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে পত্রিকায় আসে না, বেনজির আজিজকে নিয়ে বললে খবর হয়। মূল ফোকাস থেকে সাংবাদিকরা অন্যদিকে চলে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। নিবন্ধিত সব দলকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলছি। আপনারা বেনজির আর ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার, আর এটা তো প্রথম না। বেনজির আজিজ প্রায় দিনই দেখি আমি কিছু বললেই ওই দুজন আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতা পরের দিন পাই না। খুব দুর্ভাগ্যজনক। প্রস্তাবিত বাজেট দুর্নীতিবাজদের বন্ধন আরও জোরালো করবে, এমনটাই মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান ও মানবাধিকার পরিপন্থী বলছেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থ মন্ত্রণালয়কে রাজনীতি প্রভাবমুক্ত করতে না পারলে বাজেটে মানুষের কষ্ট লাঘব হবে না বলছে সম্পাদক পরিষদ। শরীয়ত খানের রিপোর্ট।
প্রস্তাবিত বাজেট বেনজির, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী। বাজেটে প্রান্তিক মানুষের জন্য তেমন কিছু নেই। হুন্ডি, অর্থ পাচার রোধেও দিক নির্দেশনা নেই। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে জাতীয় বাজেট 2024-25 ও বিরাজমান পরিস্থিতি, অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। কোন আইনের উপর ভিত্তি করে আমাকে তদন্ত করবেন। অর্থনীতির চালচিত্র ও প্রস্তাবিত বাজেট নিয়ে আলাদা আলোচনার আয়োজন করে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়া। বক্তারা বলেন, সঠিক নীতির অভাবে অর্থ পাচার, খেলাপি ঋণ বৃদ্ধি, রিজার্ভের ধারাবাহিক পতন, রাজস্ব আয় হ্রাস, কালো টাকা তৈরি হচ্ছে। যদি সরকারের মধ্যে প্রতিটা স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা না যায়, ব্যাংকিং সেক্টরকে যদি একটা ডিসিপ্লিনের মধ্যে না আনা যায়, বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট এবং তাকে অ্যাকাউন্টেবল না করতে পারে প্রত্যেকটা ব্যাংকে, এবং বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় থেকে এটাকে আলাদা না করা যায়, রাজনৈতিক প্রভাবমুক্ত না করা যায়, তাহলে কিন্তু আমি মনে করি বাজেট আমি দিব, জনগণের ভোগান্তি বাড়বে, কিন্তু আসলে আমার এই বাজেট জনমুখী হবে বলে আমি মনে করি না। বাজেটের আয় ব্যয় হিসাব মিলিয়ে অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব নয়। সার্বিক ব্যবস্থাপনার পরিবর্তন প্রয়োজন বলেও মনে করেন বক্তারা। সূর্যের আলোর মতো বাইরে নিয়ে আসেন, ট্রান্সপারেন্ট হন, স্বচ্ছ হন, জবাবদিহিতা করেন, তবে দেখবেন বাজেট যাই যে আকারেই হোক বাজেটটা ফলো করবে। সরকারের যে মন্ত্রণালয়, বিভাগ, ডিপার্টমেন্ট যেগুলো পাবলিক সার্ভিস ইউনিট হিসেবে কাজ করে, এগুলো কিন্তু অনেক দিন থেকেই জাস্ট এক্সপানশন হচ্ছে, রিঅর্গানাইজেশন হচ্ছে, কিন্তু কস্ট সেভিং এর কোনো মোট উদ্দেশ্যকে অবজেক্টিভ সামনে না রেখে এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট ছাড়া এখন আমরা শুধু গতানুগতিক কতগুলো রেট ধরে আমরা ইকোনমিকে আবার একটা ইয়েতে নিয়ে আসবো, এটা কতটুকু সম্ভব হবে আমি সন্দিহান। বাজেট ঘাটতির বড় অংশই ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নিয়ে মেটাতে হবে, কারণ বর্তমান অবস্থায় নতুন টাকা ছাপানো মানে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া, এটা তো বিপজ্জনক। বাজেটে কর্মসংস্থান, চিকিৎসা ও শিক্ষা বরাদ্দ নিশ্চিতের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকদের। দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধের দাবিও তাদের। শরীয়ত খান, RTV, ঢাকা। ব্যাংক খাতের অস্থিরতা, অর্থ পাচার, ডলার সংকট, লুটপাট ও দুর্নীতি নিয়ে সংসদে সরব হয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মজিবুল হক চুন্নু ও স্বতন্ত্র সাংসদ পঙ্কজ নাথ। বিদায়ী অর্থ বছরের সম্পর্ক বাজেট পাশের আলোচনায় নানা অনিয়ম নিয়ে কথা বলেন তারা। যদিও অর্থমন্ত্রী ও ICT প্রতিমন্ত্রী তাদের বক্তব্যকে ঢালাও এবং অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছেন। দুই সাংসদ তাদের বক্তব্যে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি বলে গুরুত্বারোপ করেন। বলেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, পাচারকারীদের বিরুদ্ধে হতে হবে কঠোর। পরে 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেট সংসদে পাশ হয়, যা মূল বাজেট 7,61,785 কোটি টাকা থেকে 47,367 কোটি টাকা কমে সম্পূরক বাজেট দাঁড়িয়েছে 7,17,418 কোটি টাকা। টাকা যে লুটপাট হচ্ছে এবং ব্যাংকগুলি যে অনিয়ম হচ্ছে, আপনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় তারা বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে সুপারভাইজ করে। সুপারভাইজটা কি সুপারভাইজ করে আপনি কি জবাব দিতে পারবেন? পিকে হালদার 3,500 কোটি টাকা নিয়ে সে চলে গেল বিদেশে। জনতা ব্যাংক থেকে একজন কাস্টমার 1,000 কোটি টাকার লোন নিয়ে চলে গেল। প্রতিদিন পত্রিকা খুললেই কোনো না কোনো ব্যাংকের তহবিল তছরূপ নানা কথা আসছে। এই ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা অবশ্যই জরুরি প্রয়োজন বলে আমি মনে করি। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আমাদের আইনের সুযোগে যারা দেশের টাকা বিদেশে যারা পাচার করছে, বারবার পত্রপত্রিকায় শিরোনাম হচ্ছে, দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে, সেই জায়গাগুলোর ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীকে কঠোর হওয়া লাগবে। কলকাতার সঞ্জীবা আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসের টুকরো মানুষের বলে প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা। বাগজোলা খালে উদ্ধার হাড়গোড় আনারের কিনা তার শনাক্তের জন্য পরিবারের সদস্যদের কলকাতায় ডাকা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মরদেহ শনাক্ত হলেই চূড়ান্ত সবকিছু জানানো হবে। গ্রেফতার হতে পারেন আরও কয়েকজন। মারুফ রেজার রিপোর্ট।
আসামিদের জবানবন্দি অনুযায়ী সেই বাগজোলা খাল থেকেই উদ্ধার হয় মানুষের হাড়গোড়। হাড়গুলো মানুষের হাত আর কোমর থেকে পায়ের হাঁটু পর্যন্ত বলে প্রাথমিক পরীক্ষায় জানা যায়। কলকাতার ফরেন্সিক বিভাগ জানায় সঞ্জীবা আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসের টুকরোগুলো মানুষের। এখন এই হাড় ও মাংসের টুকরো সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিনা তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় ডাকা হয়েছে পরিবারের সদস্যদের। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান আনার হত্যা মামলায় আরো কয়েকজন গ্রেপ্তার হতে পারেন। আমরা তো এখনো বলছি আমরা সত্যের কাছাকাছি এসে গিয়েছি। আমরা ডেড বডিটা সুনিশ্চিত হলেই আমরা আপনাদের কাছে অনেক কিছু প্রকাশ করতে পারব। তদন্তটা শেষ হোক, আমরা অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন, অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন। তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে না। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যুক্তরাষ্ট্রে আছে, সেই ক্ষেত্রে হয়তো সেই সুবিধাটা আমার মনে হয় ভারত সরকার পাবেন। আমাদের সঙ্গে নেই, আমাদের ভারতের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা বন্ধু প্রতিম দেশ বলে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি আমাদের সব কাজেই তারা সহযোগিতা করছেন এবং ভবিষ্যতে করবে। মারফরেজা, RTV, ঢাকা। গুলি করে সহকর্মীকে হত্যার ঘটনায় অভিযুক্ত কাউসার আলীর মানসিক সমস্যার বিষয়ে কোনো রেকর্ড নেই ডিএমপিতে। তবে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন কিনা খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান এ ঘটনায় কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কি কারণে তাকে ফায়ার ওপেন করতে হলো আমরা এটা অনুসন্ধান না করে আমরা এটা বলতে পারছি না। আমাদের অনেক কিছুই প্রশ্ন এখন সামনে আসছে, আমরা সবগুলির উত্তর যাচাই করে এটা আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য কি করণীয় সবগুলি নিয়ে আমরা বসে এটা দেখব। কোনো জায়গায় আমাদের গাফিলতি ছিল কিনা সেটাও আমরা দেখবো, সবকিছুই দেখবো। ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক আরো সুদৃঢ় হবে। ভারতের রাজধানী দিল্লিতে দুদেশের প্রধানমন্ত্রী বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন দুই নেতা। এ সময় নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন সরকারের ধারাবাহিকতা থাকায় দুদেশই উপকৃত হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধী। এ সময় ছেলে ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীও সঙ্গে ছিলেন। আরও জানাচ্ছেন শাহাদাত শাওন। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রোববার রাতেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের সম্পর্ক আরও গভীর হওয়ার আশা জানান তারা। এ সময় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে নয়াদিল্লির মৌর্য হোটেলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন নতুন উচ্চতায়। দুই দেশেই সরকারের ধারাবাহিকতা থাকায় উভয় দেশের মানুষ উপকৃত হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে সোমবার সকালে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সাথে বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টের পার্টি চেয়ারপারসন সোনিয়া গান্ধী। এ সময় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীও সঙ্গে ছিলেন। এর আগে রোববার রাতে ভুটানে প্রধানমন্ত্রী শেরিং তোকবের সঙ্গে সাক্ষাতে দেশটি থেকে জলবিদ্যুৎ আমদানির আগ্রহ পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাদাত শাওন, RTV।
সিলেটের টিলাধসে মাটি চাপায় নিখোঁজ স্বামী স্ত্রী সহ তাদের 2 বছরের শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে। ভোরে মাটি চাপা পড়ার প্রায় 7.5 ঘন্টা চেষ্টার পর মরদেহগুলো উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। এ ঘটনায় আহত 3 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ভোর তখন 6টা। হঠাৎই টিলাধসের বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। তবে ঘুম ভাঙেনি মাটির নিচে চাপা পড়া নিহত পরিবারের 3 সদস্যের। সিলেট নগরীর মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকায় চাপা পড়া আধা পাকা এ ঘরটিতে বসবাস করতেন 2 পরিবারের 6 সদস্য। ঘটনার পর দ্রুত শুরু হয় ফায়ার সার্ভিস, স্থানীয় সহ সিসি কর্মীদের উদ্ধার তৎপরতা। তাৎক্ষণিকভাবে এক পরিবারের 3 জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়ে যায় অন্য পরিবারের 3 সদস্য। এরপর উদ্ধার কাজে যোগ দিয়ে দুপুরে বাকি 3 জনের মরদেহ উদ্ধার করে সেনাবাহিনী। 7:30টার সময় যখন ঘটনাটা ঘটে তখন বড় ভাই পরিবার তারা সজাগ ছিলেন। তারা টের পাইয়ার সাথে সাথে বাইরে হয়ে যান এবং তার মা, বড় ভাইয়ের বাচ্চা 3টা এবং থানার ছোট ভাই মোহাম্মদ আব্দুল করিম পাশের রুমে ছিলেন, দরজা লাগানি ছিল, তারা ঘুমিয়েছিলেন। ওরা ডাকারই সুযোগ পান নাই। তারপরে ওই তারা বাড়িতে মাটিটা সারা ঘরের উপরে পড়ে যায়। আব্দুল করিমের স্ত্রী এবং 15 মাসের একটা বাচ্চা। নিহতরা হলেন করিম উদ্দিন, তার স্ত্রী শামীমা আক্তার রোজি এবং তাদের 2 বছরের বয়সী শিশু সন্তান। এই ঘটনায় আহত অন্য 3 জন ভর্তি রয়েছেন হাসপাতালে। ডক্টর সহ টিমটা এবং অ্যাম্বুলেন্স যে যদি কোনো আহত হন তাহলে যাতে আমরা দ্রুত এটার ব্যবস্থা নিতে পারি। আর ডক্টর পালস এবং অন্যান্য যে নিয়মিত পরীক্ষা যেটা করা হয় সেটার মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে তারা বেঁচে নেয়। গত 3 দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। এই অবস্থায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সহ পাহাড় ধসের আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। মৌসুমী রহমান, RTV। টি-20 বিশ্বকাপের খবর। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের একমাত্র খেলাটি শুরু রাত 8:30টায়। দ্বিতীয় জয়ের প্রত্যাশায় থাকা টাইগারদের নজরে টপ অর্ডারের ফর্ম আর তৃতীয় জয়ে সুপার 8-এ পা রাখার লক্ষ্য প্রোটিয়াদের। বিস্তারিত অরণ্য কফুরের রিপোর্টে। নানা জল্পনা কল্পনা পেরিয়ে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া পূর্ণ পয়েন্ট আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে টিম টাইগার্সকে। সে পুঁজি নিয়ে এবার প্রোটিয়াবধের স্বপ্ন লাল সবুজের চোখে। বোলিং আক্রমণে নির্ভরতা দিয়েছে তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবের পেস আর শক্তি বাড়িয়েছে রিশাদ হোসেনের লেগ স্পিন। শরীফুল ফিট হবার অপেক্ষায় থাকা টাইগার শিবিরে পঞ্চম বোলার হিসেবে উঠে আসতে হবে সাকিব আল হাসানকে। বাংলাদেশের ব্যাটিং দুঃখের নাম টপ অর্ডার। সৌম্য শান্তের রান খরা পাওয়ার প্লেতে বারবার ব্যাকফুটে ঠেলে দিচ্ছে টিম টাইগার্সকে। সেই সঙ্গে বিশ্বমঞ্চে এখনও জ্বলে ওঠার অপেক্ষায় তানজিদ তামিম। শেষ ম্যাচে লিটনের রানে ফেরাতাই স্থায়ী হবার প্রার্থনা করবে ভক্তরা। তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট আরেকবার চওড়া হওয়ার প্রত্যাশার সঙ্গে সাকিবের রানে ফেরাটা বেশি চাইবে টিম ম্যানেজমেন্ট। ডিকক, হেনড্রিক্স, মার্করামের ব্যাটে রান না থাকায় টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকাও। তবে আগের 2 ম্যাচে সেটা পুষিয়ে দিয়েছেন বোলাররা। নরকে, বার্টম্যান, ইয়ানসেন, রাবাদা, কেশব মহারাজের আক্রমণে তাই আরও একবার নির্ভর করা লাগতে পারে প্রোটিয়াদের। যদিও মিলার ও ক্লাসেন মিডল অর্ডারে ছোটাতে পারেন রানের ফোয়ারা। নিউ ইয়র্কের 2টি ম্যাচ খেলায় কন্ডিশনের বিচারেও এগিয়ে দক্ষিণ আফ্রিকা। টি-20তে প্রথমবারের মতো প্রোটিয়াদের হারাতে তাই বাংলাদেশের চাওয়া টিম পারফরমেন্স। অরণ্য গফুর, RTV। দেশের বৃহত্তর স্বার্থে ও গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন ভবনে রিপোর্টার ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সিইসি বলেন, ভোটের মাঠে ডামি প্রার্থীর বিষয়টি নিয়ে অস্বস্তিতে কমিশন। ডামি প্রার্থী বা নিজ দলের স্বতন্ত্র প্রার্থী অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে। আতিকা রহমানের রিপোর্ট। জাতীয় নির্বাচনে 5 মাস পেরিয়ে গেলেও রাজনৈতিক দলের মধ্যে বিরোধ না মেটায় হতাশ কমিশন। সংসদ ও উপজেলা নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ না নেয় ভোটার উপস্থিতি কম হয়েছে বলেও স্বীকার করেন সিইসি। অস্বীকার করার কোনো উপায় নেই যে বিগত নির্বাচনটা খুব ইনক্লুসিভ হয় নাই।
নির্বাচনটাকে যদি অবাধ নিরপেক্ষ করতে হয়, গ্রহণযোগ্য করতে হয়, ইনক্লুসিভ করতে হয়, তাহলে আমার মনে হয় এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সৌহার্দ্য এবং সমঝোতার প্রয়োজন রয়েছে। 5 মাস চলে যাওয়ার পরও কিন্তু আমরা সেই লক্ষ্যে কোনো উদ্যোগ এখনও দেখতে পাচ্ছি না। আগারগাঁও নির্বাচন ভবনে আরএফইডি টক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সিইসি মনে করেন একই দলের 2-3 জন স্বতন্ত্র প্রার্থী থাকায় নির্বাচনে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, যা ভোটে নেতিবাচক প্রভাব ফেলছে। দামি প্রার্থী বলে কোনো প্রার্থী আমাদের কাছে নেই, কিন্তু বাস্তবে আছে। দামি প্রার্থীর একটা সংকটে আমরাও আছি। সেটি হলো একজন শক্তিশালী পার্টি, ডমিন্যান্ট পার্টি যিনি, উনি আরও 4 জনকে দামি প্রার্থী করে দাঁড় করিয়ে দেন এবং দামি প্রার্থীরা দেখা যাচ্ছে 19 ভোট, 23 ভোট, 42 ভোট, 97 ভোট পায়। তার প্রত্যেকে পোলিং এজেন্ট। সেই পোলিং এজেন্টগুলোকে আবার আমি কিনে ফেলছি। তো ভেতরে চেষ্টা হয় একটা সংঘবদ্ধ, একটা সাইনার্জিক একটা শক্তি ক্রিয়েট করা। এর আগে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় সিইসি জানান, দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে তারা জাতীয় পরিচয়পত্র পাবেন। সেটা নিশ্চিত রাখতে হবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। রাজধানীতে এখনো তেমন একটা জমেনি কোরবানির পশুর হাট। হাটে দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে সীমিত সংখ্যক গরু। উৎসুক ক্রেতারা আসছে দেখছে, তবে বিক্রি শুরু হয়নি। বিভিন্ন হাটে দেশি গরুর পাশাপাশি রয়েছে ভারতীয় গরু। গেলবারের তুলনায় দাম বেশির অভিযোগ ক্রেতাদের। আরও জানাচ্ছেন এয়ার বাদল। নাটোরের তুফান রাজধানীর পলিটেকনিক মাঠে আনা হয়েছে বিক্রির জন্য। দাম হাঁকা হচ্ছে 18 লাখ, আর চলনবিলের সম্রাটের দাম 8 লাখ। এই গরুটার নাম দেওয়া হয়েছে নাটোরের তুফান। পাশে আরেকটা আছে, ওটা চলনবিলের সম্রাট হিসেবে আমি নাম রেখেছি। আমি এটার দাম চাচ্ছি 18 লক্ষ টাকার। বর্তমান ওজন আছে গত পরশু দিনের স্কেলিং ওজন 1187 কেজি। আমি একে লালন পালন করেছি আমার বাড়িতে 4 বছর 5 মাস। হাটে দেশি গরুর পাশাপাশি রয়েছে ভারতীয় গরু। বিক্রেতারা জানায় ভারতীয় গরুর চাহিদাও রয়েছে। 12টা গরু নিয়ে এসেছি, তার ভিতরে আমরা 5টা দেশি গরু নিয়ে এসেছি এবং 12টা আপনার হলো ইন্ডিয়ান গরু নিয়ে এসেছি। তো আমরা মনে করতেছি এই যে ইন্ডিয়ান গরু আপনার দেশি গরুর সাথে পাল্লা দিবে আশা করি। হাটের অনেকটা জায়গা এখনো খালি। হাট কর্তৃপক্ষ জানায় 2-1 দিনের মধ্যে হাটে বিপুল গরু সমাগম হবে। আমরা প্রতি বছরে নেই, আমাদের যে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে যে আগত যে পাইকাররা আছেন, হ্যাঁ, তাদের থাকা এবং আপনার গোসল করার জন্য যে পানি নিষ্কাশনের পানির ব্যবস্থা এবং টয়লেটের যে ব্যবস্থা, আমরা সেইগুলি ইনশাল্লাহ সুন্দরভাবে সম্পন্ন করেছি। রাজধানীর হাজারীবাগ অস্থায়ী হাটের অবস্থাও প্রায় একই রকম। অল্প সংখ্যক গরু এলেও হাটের বেশি অংশই ফাঁকা। এ হাটেও কুষ্টিয়া, পাবনা সহ বিভিন্ন স্থান থেকে এসেছে গরু। প্রায় সব গরুর দামই লাখ টাকার উপরে। এবার তো গরুর দাম একটু বেশি, কারণ ভুসির দাম বেশি, যার কারণে গরুর দাম এবার পিস প্রতি বেশি। এই গরুর দাম চাচ্ছে হলে 4 লাখ, 3.5 লাখ হলে ছাড়ি। এখন আন্দাজ করছে আমরা শুক্রবার পর্যন্ত যেভাবে ছাড়ি দেবো গরু। এরকম কত কোনো ঝুট ঝামেলা হয় নাই, আমরা ভালোভাবে সুস্থভাবে হাটে পৌঁছাই গেছি। এখনো পুরোদমে বিক্রি শুরু না হলেও ক্রেতাদের অভিযোগ দাম হাঁকা হচ্ছে বেশি। গতবার যেতে এবার বেশি দাম, অনেক হায়ার, মানে এটা নিচেই গতবার 1,90,000 দিয়ে। বাজার তো এখন ওনারা শুরু করে না, আর গত বছর থেকে তো ওনারা বেশি দাম চাচ্ছে। মানে কি বলে, প্রত্যেকটাতে আমরা যা ঘুরলাম এর মধ্যে মনে করেন 20-25 হাজার টাকা প্রত্যেকটাতেই বেশি চাচ্ছে আর কি। রাজধানীতে এবার 17টি পশুর হাট বসেছে। উত্তর সিটিতে 7 আর দক্ষিণ সিটি কর্পোরেশনে 10টি। চাঁদ রাত পর্যন্ত চলবে বেচা কেনা। এআর বাদল, আরটিভি, ঢাকা। শব্দের মাত্রা নিয়ন্ত্রণ ও মনিটরিং কেন সঠিকভাবে করা হচ্ছে না, এই মর্মে 5 সংস্থাকে শোকজ করে রুল জারি করেছে উচ্চ আদালত। বাংলাদেশের শব্দ দূষণের সর্বোচ্চ ও সহনীয় মাত্রা দিনে 55 ও রাতে 45 ডেসিবল নির্ধারিত হলেও অঞ্চল ভেদে তা দিনে 133 ও রাতে 90 ডেসিবল ছাড়িয়ে যাচ্ছে। তাই ঢাকা সহ সারা দেশে শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণে জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের সচিব, মহাপরিচালক, 2 সিটির মেয়র ও ঢাকার পুলিশ কমিশনারকে শোকজ করে এ আদেশ দেয় হাইকোর্ট। ঢাকা ওয়াসার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক গোলাম ইয়াজদানিকে বরখাস্ত সহ চুক্তি বাতিলের সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অবৈধ বলে রায় দিয়েছে উচ্চ আদালত। সকালে বিচারপতি হাসান আরিফ ও বজলুর রহমানের বেঞ্চ এ রায় দেন। ঢাকা ওয়াসা বোর্ডের 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত গোলাম ইয়াজদানিকে গত বছর 22 জুন বোর্ডের 305তম সভায় অব্যাহতি দেওয়া হয়।
পরে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন ইয়াজদানি। বহিষ্কারের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে গত বছর 16 জুলাই সংশ্লিষ্টদের প্রতি রুল জারি হয়। আজ রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন হাইকোর্ট। ঈদ উল আজহায় যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এ দাবি জানানো হয়। সরকার প্রতি ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে তা হয় না বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা, যারা সড়কে চাঁদাবাজি ও লক্কর ঝক্কর বাস চালাতে পৃষ্ঠপোষকতা করে তাদের উপর এসব বন্ধের দায়িত্ব দেওয়া হয় বলেও অভিযোগ করেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যাত্রী সাধারণের মতামত নেওয়া হয়নি। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে একচেটিয়া সিদ্ধান্ত নেওয়ার কারণে এবারের ঈদেও যাত্রী ভোগান্তি এবং সড়ক দুর্ঘটনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী দলগুলো বড় সাফল্য পেয়েছে। 4 দিনের এই নির্বাচন রোববার শেষ হয়। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের 21টি দেশের 35 কোটি ভোটাররা ভোট দেন। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরে ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন আগামী 30 জুন ফ্রান্সে প্রথম দফায় সংসদের নিম্নকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় দফায় ভোট হবে আগামী 7 জুলাই। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলের হামলায় নিহত হয়েছে আরও 274 ফিলিস্তিনি। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 37,000 ছাড়িয়েছে। ইসরায়েলের এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার মতবিরোধ চরমে পৌঁছেছে। এর জেরে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গান্তজ। তার এই পদত্যাগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য চরম এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বেনি গান্তজ বলেন, প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। তবে গান্তজের বক্তব্যকে অনর্থক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এ ধরনের বক্তব্য ইসরায়েলের জন্য পরাজয়ের শামিল। এবার খেলার খবর। ফুটবল। ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ আগামীকাল লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 10টায়। বিশ্বকাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন অনেক আগেই শেষ বাংলাদেশের। তবে 2027 সালে এশিয়ান কাপে খেলার সম্ভাবনা এখনও টিকে রয়েছে হাভিয়ার ক্যাবরেরার শিষ্যদের। ঘরের মাঠে লেবাননকে 1-1 গোলে রুখে দিয়েছিল জামাল তোপুরা। এবারে কাতারের মাটিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে জয় নিয়ে এশিয়ান কাপের বাছাইয়ের পরের ধাপে খেলতে চান লাল সবুজের ছেলেরা। এদিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 64 ধাপ এগিয়ে থাকা লেবানন এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।